এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। এখন কিন্তু ঠিক ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা, অর্থাৎ সন্ধ্যে 7টা বলবো না, সন্ধ্যে বেজে 7 মিনিট কিন্তু হয়েছে। আমরা চলে এসেছি আপনাদের সামনে এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান এক্সপ্রেস নিউজের, অর্থাৎ এক্সপ্রেস অনলাইনের কথা বলছি আমি আপনাদেরকে। আমরা প্রতিদিন কিন্তু ঠিক সন্ধ্যে 7টায় চলে আসি, আজকে 7 মিনিট দেরি হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী আমরা। কিন্তু এই বিশেষ অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা বিশেষ কিছু প্রতিবেদন আমাদের সাথে থাকে, আমাদের সাথে আমাদের জেলার প্রতিনিধিরা থাকে, তাদের সংগ্রহ করা দিনের সেরা বাছাই করা কিছু খবর নিয়ে কিন্তু আমাদের এই পর্যালোচনা যুক্তি দিয়ে আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরি। সারাদিনের বিশেষ কিছু খবর যেটা নিয়ে আজ, অর্থাৎ আজ এই পুরো দিনটা পুরো যেন সেই সব খবর নিয়ে আমরা, যেগুলো নিয়ে উত্তাল। আপনারা সবাই জানেন যে এসআইআর নিয়ে কিন্তু রীতিমতো আজ পুরো উত্তাল রাজ্য। আমরা সেসব ঘটনায় পরবর্তীকালে আসবো, সে পরবর্তী প্রতিবেদন আমরা ধীরে ধীরে আসবো। প্রথমে আপনাদের সাথে আলোচনা করে দিই যে আমার সাথে এই মুহূর্তে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক পার্সন, আমাদের সাথে আছে চন্দ্রিমা হালদার। চন্দ্রিমাকে স্বাগত জানাবো আমি এক্সপ্রেস অনলাইনে। দেখো চন্দ্রিমা, তুমি জানো যে এসআইআর নিয়ে কিন্তু এসআইআর হিয়ারিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা দেখেছি যে কত বড় বড় যারা বক্তারা আছে বা বড় বড় যারা ব্যক্তিরা আছে, দিগ্গজ ব্যক্তিরা আছে, এসআইআর নিয়ে কিন্তু এসআইআর ছাড়েনি, তাদেরকেও হিয়ারিং ছাড়ানি। তুমি কি বলবে এই বিষয়ে? তুমি এসআইআর নিয়ে কিন্তু জেলায় জেলায় এখন উত্তাল পরিস্থিতি যাকে বলে, বিগত অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর নিয়ে চারিদিকে উত্তাল পরিস্থিতি রয়েছে। কোথাও মানুষজন মারা যাচ্ছে, মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, সেই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের বক্তব্য আছে সেখানে। কেউ কখনো বলছে সেটা রাজনৈতিক তরজা, কখনো বলছে সেটা মানুষের হয়রানির কারণে হতে পারে, কখনো সেটাকে সরাসরি যারা বিএলও আছে বিএলওদের উপরে দোষারোপ করে দেওয়া হচ্ছে। একদমই ঠিক এরকমই কিন্তু একটা এসআইআর এর একটা কি বলবো পরিস্থিতি, একটা বিড়ম্বনা যে পরিস্থিতি হয়, যেটা কি বলে উত্তাপ পরিস্থিতি বা যেটাকে বলে পুরো ঝামেলা সৃষ্টি হয় কোথায় না বিডিও অফিসের সামনে, আমাদের দুর্গাপুরের মধ্যে এরকম একটা চিত্র দেখা যায় আজকে। যদি তোমাকে একটু বিশেষ করে আমি খুলে বলি যে সেটা হচ্ছে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের উত্তেজনা হয়েছে কিন্তু আজকে, অর্থাৎ আজকের দিনেই সেই ঘটনা দেখা গেছে। একদম বিডিও অফিসের সামনে বিক্ষোভ। বিজেপির দুষ্কৃতীরা বৈধ ভোটারদের নাম বা 7 নম্বর যে ফর্ম থাকে সেটাকে ভরে জমা দিতে এসেছিলেন বিজেপির কর্মীরা। তখনই তৃণমূলের কর্মীরা সমর্থকরা বাধা দিয়েছে সে কাজে। শুরু হয়েছে বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি। এরকমই আমরা দেখতে পেরেছি চিত্র, যে ধস্তাধস্তিতে কিন্তু সে পরিস্থিতি নেমে এসেছিল। পরে তৃণমূল কর্মীরা বা তৃণমূল কর্মীর সমর্থকেরা বিজেপির কর্মীদের লাঠি নিয়ে তাড়া করে। বিজেপির অভিযোগ যে তাদের কর্মীদের মারধর করা হয়েছে। বিজেপি জেলা নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে আমাদের কর্মীরা ফর্ম 7 জমা দিতে এসেছিলেন। এখানে অমিতাভ বাবু বলছেন যে আমাদের কর্মীরা ফর্ম 7 অর্থাৎ ফর্ম 7 জমা দিতে এসেছিলেন, কিন্তু তখনই তৃণমূলের দুষ্কৃতীরা, এরকমই বলছেন তিনি, কিন্তু এরকমই বক্তব্য দিয়ে তার মুখ থেকে কিন্তু এরকমই একটি শব্দ শোনা যায়। অমিতাভবাবু বলছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা কিন্তু আমাদের ওপর হামলা চালিয়েছে, একদম সরাসরি কথা বলেছে। তারপরে লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়, এটাও কিন্তু বলেছেন অমিতাভবাবু, আমাদের কর্মীদের মারধর করে। পাল্টা তৃণমূল জেলা সম্পাদক পঙ্কজ রায় বলেন, অর্থাৎ পঙ্কজ বাবু বলেন যে বৈধ ভোটারদের নাম নিয়ে বিজেপির কর্মীরা এসেছিলেন, সেই জন্যই আমরা, অর্থাৎ আমাদের কর্মীরা দেখতে চেয়েছিলেন সে পরিস্থিতি। দুর্গাপুরের মধ্যে এরকমই একটা ঘটনা দেখা গেল আজকে, যে আমরা কাউকে মারিনি, এরকম শুনতে পেলাম পঙ্কজ বাবুর মুখ থেকে যে আমরা কাউকে মারিনি। পরবর্তী বা কি সেই পরিস্থিতি সামাল দিতে কিন্তু ঘটনাস্থলে কিন্তু কমব্যাক যে ফোর্স হয় তারা কিন্তু অর্থাৎ পুলিশ বাহিনী কিন্তু সরাসরি পৌঁছে যায়। চন্দ্রিমা, আমি কি হয়েছিল তোমাকে একটু স্পষ্ট প্রথমে বলবো, আর তারপরে আমি বিষয়টি আসবো। যে দুর্গাপুরের মধ্যে তুমি দেখলে যে আজকে যে আমরা দেখেছি আমাদের মধ্যে চলে যে সরগরম ছিল অবশ্যই দুর্গাপুর, যে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে উত্তেজনা ছিল। বিজেপির দুষ্কৃতীরা অর্থাৎ অবৈধ ভোটারদের নাম 7 নম্বর ফর্মে কিন্তু ভোরে জমা দিতে এসেছিল বিজেপির কর্মীরা। তখনই তৃণমূল কর্মীর সমর্থকেরা বাধা দেয়,
শুরু হয় বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি। এরকমই একটি ছবি দেখতে পেলাম দুর্গাপুর এসডি অফিসের সামনে, একদম স্পষ্ট। সেখানে কিন্তু মানে দুই পক্ষের দলের যে কর্মীরা ছিল তারা কিন্তু ধস্তাধস্তি লাঠি নিয়ে কিন্তু একটি মারপিট, এটি উত্তেজনা সৃষ্টি হয়। কি হয়েছিল, কিরকম ছিল হচ্ছে পরিস্থিতি, দুর্গাপুর আজ মানে একদম উত্তপ্ত পরিস্থিতি কিন্তু সেখানে একটি শুরু হয়েছিল। একবার সরাসরি সেই প্রতিবেদন প্রথমে দেখবো আমরা, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন সেই প্রতিবেদন দুর্গাপুরে। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের উত্তেজনা। বিজেপির দুষ্কৃতীরা বৈধ ভোটারদের নাম 7 নম্বর ফর্মে ভরে জমা দিতে এসেছিলেন বিজেপির কর্মীরা। তখনই তৃণমূল কর্মী সমর্থকরা বাধা দেয়। শুরু হয় বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি। পরে তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপির কর্মীদের লাঠি নিয়ে তাড়া করে। বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের মারধর করা হয়েছে। বিজেপি জেলার নেতা অমিত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কর্মীরা ফর্ম 7 জমা দিতে এসেছিলেন। তখনই তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ওপর হামলা চালায়, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়, আমাদের কর্মীদের মারধর করে। পাল্টা তৃণমূলের জেলার সম্পাদক পঙ্কজ রায় সরকারের অভিযোগ, বৈধ ভোটারদের নাম নিয়ে বিজেপির কর্মীরা এসেছিলেন, সেই জন্যই আমরা দেখতে চেয়েছিলাম, আমরা কাউকে মারিনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কমব্যাক্ট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। সে চিত্র ঠিক যেমনটা আমরা আপনাদেরকে বলছিলাম যে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের উত্তেজনা, বিজেপি দুষ্কৃতীরা বৈধ ভোটারদের নাম অর্থাৎ 7 নম্বর যে ফর্ম থাকে সেটা কিন্তু তারা জমা দিতে এসেছিলেন। অর্থাৎ তখনই তৃণমূলের কর্মী সমর্থকেরা বাধা দেয়। শুরু হয়েছিল বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি। পরে তৃণমূল কর্মীরা অর্থাৎ তৃণমূল কর্মীর সমর্থকেরা কিন্তু বিজেপি কর্মীদের লাঠি নিয়ে তাড়া করে। ঠিক সেরকমই চিত্র আমরা দেখলাম এই মুহূর্তে, আমরা সেরকমই চিত্র দেখছি। কিন্তু ভিডিও অফিসের সামনে যেই পরিস্থিতি হয়েছিল, একদম শুনুন, সেই ভিডিও আমাদের সামনে আছে। একদম দেখতে পাচ্ছি সেই মুহূর্তের ছবি। বিজেপি কর্মী সমর্থকেরা এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা একদম সরাসরি সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি। লাঠি নিয়ে তারা, যেটা আমরা জানতে পেরেছিলাম, লাঠি নিয়ে কিন্তু তারা করেছিল। কিন্তু বিজেপিদের অভিযোগ যে তাদের কর্মীদের কিন্তু মারধর করা হয়েছিল, এরকমটাই শুনতে পারলাম। অমিতাভ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অমিতাভ বাবু বলেন যে আমাদের কর্মীরা ফর্ম 7 জমা দিতে এসেছিলেন, তখনই কিন্তু তৃণমূলের যে কর্মী লোকেরা আছে তাদের উপরে হামলা চালায়। তার পরিপ্রেক্ষিতে এরকম একটি ঘটনা ঘটে চন্দ্রিমা। এরকমই দেখতে পাচ্ছিলাম সেই চিত্র। একদম আমি আরেকবার দেখার চেষ্টা করবো যে সরাসরি সেই চিত্র আমরা দেখছিলাম যে কিরকম পুলিশের যে কর্তৃপক্ষরা ছিল, যে পুলিশের যে লোকেরা ছিল, যা প্রশাসনের যে ছিল, তারা কিন্তু সরাসরি গিয়ে কোনোরকমভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। কিন্তু তারাও কোথাও না কোথাও ভাবে ঠিক সঠিকভাবে পেরে উঠছে না। কেন কি এতগুলো মানুষ, দেখো সে রাস্তা কিন্তু একদম যে বাস, গাড়ি, সাইকেল, বাইক একদম কিন্তু সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, এতটাই ভিড় যেখানে দাঁড়িয়েছে। সেরকমই চিত্র আমরা দেখতে পাচ্ছি। একদম লাঠি নিয়ে কিন্তু তাদের উপরে হামলা হয়েছিল। এবং সেখানকার তারা বলেন যে আরো অনেক কিছু বলেন যে লোকেরা ছিল তারা কিন্তু লাঠি নিয়ে কিন্তু তেড়েছিল, যার পরিপ্রেক্ষিতে এরকম একটি ঘটনা দুর্গাপুর একদম অফিসের সামনে অর্থাৎ বিডিও অফিসের সামনে এরকম একটি ঘটনা দেখা যায়। আমরা জানি যে এসআইআর নিয়ে তো আজকে উত্তাল, মানে প্রত্যেক দিন একদম শিরোনাম এসআইআর এর এই হিয়ারিং বা এই ফর্ম 7কে নিয়ে। এরকম দুর্গাপুরের চিত্র দেখলাম, একই চিত্র আমরা বোলপুরেও দেখলাম। আমরা বীরভূমের বোলপুরে ঠিক একই চিত্র, এসআইআর নিয়ে এই শুনানির যে এই ফর্ম 7 আছে, একই চিত্র। কি হয়েছিল সেখানে না, বোলপুর শ্রীনিকেতন ব্লকে বিএলওদের ডেপুটেশন ও গণ ইস্তফার কর্মসূচি ছিল। গণ ইস্তফা কর্মসূচি, বিএলওদের ওপর যে অমানবিক অত্যাচার চলেছে তার বিরুদ্ধেই কিন্তু এই কর্মসূচি, এমনটাই দাবি করলেন বিএলওরা। ঠিক সেই চিত্র দেখতে পাচ্ছি। একদম কি হয়েছিল সে সরাসরি সেই প্যাকেজ আমরা দেখব, তারপরে বিস্তারিত আলোচনায় আসবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বোলপুর শ্রীনিকেতন ব্লকে বিএলওদের ডেপুটেশন ও গণ ইস্তফা কর্মসূচি। আজ বোলপুর শ্রীনিকেতনে বিএলও প্রায় 100 জন কর্মীরা তাদের গণ ইস্তফা ও ডেপুটেশন দেন। বিএলওদের ওপর যে অমানবিক অত্যাচার তার বিরুদ্ধেই এই গণ ইস্তফা ও ডেপুটেশন।
যেভাবে স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে ইসরায়েলের কাজ মাস্টারমশাইকে করানো হচ্ছে তার জবাব দিতে হবে। ছোট ছোট শিশুদের শিক্ষার অধিকার বঞ্চনা করে যেভাবে ইসরায়েলের কাজ করা হচ্ছে তার জবাব দিতে হবে। ইসিআই হায় হায়, বিএলও অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ। এই অত্যাচারের কারণেই বিভিন্ন সময় বিভিন্ন রকম বা বিভিন্ন কারণ দেখিয়ে জোরপূর্বক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএলওদের। সেই কারণেই আজ এই গণ ইস্তফা কর্মসূচি। এই কর্মসূচিতে যে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে তার দিকেই তৎপর প্রশাসনিক মহল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বোলপুর। একদম পরিষ্কার চিত্র বোলপুরে উত্তপ্ত সে পরিস্থিতি, ডেপুটেশন গণ ইস্তফা জমা কর্মসূচি সেখানে চলছিল। বোলপুর শ্রীনিকেতন ব্লকে বিএলওদের ডেপুটেশন ও গণ ইস্তফা কর্মসূচি কিন্তু চলছিল। আমি চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে কথা বলা, সেখানে ছিল আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ ছিল। প্রসেনজিৎ সরাসরি কিন্তু সেখানে থেকে বা সেই কর্মসূচির একদম সরাসরি সেখানে থেকে কিন্তু তিনি প্রত্যক্ষ করেছেন এবং প্রতিটা বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে আজ বোলপুরে শ্রীনিকেতন ব্লকে যেই প্রায় 100 জন বিএলও কর্মী যারা ছিলেন তারা কিন্তু একত্রিত হয়ে সেখানে গণ ইস্তফা বা ডেপুটেশন জমা দিয়েছেন। বিএলওদের দাবি যে তাদের ওপর যে অমানবিক অত্যাচার, হ্যাঁ এমনটাই দাবি কিন্তু তারা করছিল। তাদের মুখ থেকে আমরা তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি। আমাদের যেই প্রতিনিধি ছিল প্রসেনজিৎ এমনটাই শুনতে পেরেছেন বা এমনটাই যখন বক্তব্য নিচ্ছিলেন তখন কিন্তু অপর দিক থেকে যেই বিএলওরা ছিল বা যে বিএলও কর্মীরা ছিল তাদের মুখে একটাই আমরা উত্তর পেয়েছি যে আমাদের ওপর যে অমানবিক অত্যাচার, তার বিরুদ্ধেই কিন্তু এরকম একটি কর্মসূচি আমরা দেখতে পেলাম বোলপুরে। তার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু জোরপূর্বক কাজ চালিয়ে নিয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসছে বিএলওদের তরফ থেকে। সেই কারণেই আজ এই গণ ইস্তফা বা বিএলওদের এই যেই একটি কর্ম হয়, একটি কর্মসূচি হয়, সেটা কিন্তু আমরা দেখতে পারি। এই কর্মসূচিতে কিন্তু অবশ্যই বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু অবশ্যই ছিল প্রশাসনের, কিন্তু তারা কিন্তু সজাগ ছিল। আমরা সেরকমও দেখতে পেরেছি চিত্র। এখন আপনারা যে এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন এক্সপ্রেস নিউজের পর্দায়, একদম স্পষ্ট চিত্র। এই ভবনের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন একদম পোস্টার নিয়ে কিন্তু দাঁড়িয়েছে বিএলও কর্মীরা। আমি কথা বলার চেষ্টা করব, একবার প্রসেনজিতের সাথে কথা বলার চেষ্টা করব। প্রসেনজিৎ ছিলেন আমাদের সাথে, কথা বলার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে যে চিত্রটা দেখতে পাচ্ছেন একদম বিএলওদের কিন্তু একসাথে বিএলওরা বা বিএলও কর্মীরা তারা কিন্তু গণ ইস্তফা অর্থাৎ ডেপুটেশন ও গণ ইস্তফা কিন্তু একটি কর্মসূচি ইতিমধ্যে কিন্তু এখানে চলছে। বিএলও অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ। বিএলও অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ। একদম আজ কিন্তু বোলপুরে শ্রীনিকেতন যে জায়গাটি আছে ওখানে কিন্তু একদম দেখলাম যে শ্রীনিকেতন ব্লকে যে বিএলওরা প্রায় 100 জন কর্মীরা তারা কিন্তু গণ ইস্তফা ও ডেপুটেশন দেন। কি বলবো চন্দ্রিমা এই বিষয়ে তুমি? দেখো সঞ্জীব, গতকালও কিন্তু আমরা এরকমই কিছুটা চিত্র দেখতে পেয়েছিলাম।
যেখানে প্রায় 70 জন বিএলও একসাথে ইস্তফা দিয়েছিলেন। একদমই আমরা আজকের প্রতিবেদনেও দেখতে পেলাম যে 100 জন কর্মী তারা গণ ইস্তফা দিয়েছেন। ঠিক আছে, তারা 100 জন কর্মী তারা গণ ইস্তফা দিয়েছেন। একটা কথা বলো, আমি গতকালও বলেছিলাম যে 70 কেন, সেখানে 100 বা 100 জনের বেশি থাকলেও তারা গণ ইস্তফা দিতে পারেন। ঠিক আছে, কারণ তারা একটা হেনস্থার উপর দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ, এবং বিএলও যারা তারা হেনস্থার উপর দিয়ে যাচ্ছেন বোধ। ঠিক আছে, একদমই। কিন্তু চন্দ্রিমা, একটা জিনিস তো স্পষ্ট যে আমরা কিন্তু একটা জিনিস বা একটা প্রত্যক্ষ একদম সরাসরি আমাদের প্রতিনিধি ছিল সেখানে, তিনি একদম স্পষ্টভাবে জানিয়েছেন, এবং যারা বিএলও কর্মীরা আছেন তারাও খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে এই যে বড় পদক্ষেপটা তারা নিল, এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে অমানবিক অত্যাচার। তারা কিন্তু স্লোগানেও, তারা যখন সবাই একসাথে গণ ইস্তফা দেওয়ার জন্য বেরিয়েছে, তারা কিন্তু স্লোগানেও এই কথাটা বলছে যে দিনের পর দিন তাদের নিজস্ব যেই আসল কর্মসূচি আছে সেই কর্মসূচি থেকে তারা ব্যাহত থাকছেন, তাদেরকে বিএলওর কাজ দেয়া হচ্ছে। এখানে তো এই বক্তব্যটাও আসতে পারে যে দিনের পর দিন স্কুল বন্ধ থাকছে, পড়ুয়াদের পড়াশোনা বন্ধ থাকছে, সেইখানে তাদেরকে বিএলওর কাজ করতে হচ্ছে। আর এরকমও নয় যে এসআইআর এর শুনানি একদিনে মিটে যাচ্ছে, এসআইআর এর শুনানি কিন্তু দিনের পর দিন হচ্ছে। একটা খুবই লম্বা একটা পদ্ধতি, একদিনে শেষ হওয়ার কিন্তু জিনিস নয় এটা। একদমই সেরকম একটা বোলপুরে কিন্তু আমরা সেরকমই চিত্র দেখতে পারলাম যে এই যে কর্মসূচি চলছে, এটা কিন্তু এসআইআর প্রথমে দেখলাম আসানসোলে, তারপরে দেখলাম বোলপুরে, এর পরবর্তী আমাদের যে প্রতিবেদনটা আছে সেটা কিন্তু নবদ্বীপের যে চিত্রটা যা সেটা তোমাকে একটু প্রথমে বলে দিই। একই বিষয়, নবদ্বীপ বিডিও অফিসের সামনে সিপিএম এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু একদম তীব্র একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তো হয়, সাথে বচসা ও সাময়িক পথ অবরোধ কিন্তু ঘটনা কিন্তু ঘটে। আমি প্রথমে এই বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে একবার আমাদের সাথে আছে প্রতিনিধি জয়ন্ত সাহা। আমাদের সাথে আসানসোলে যে ঘটনা যে দেখলাম, যেখানে যে উত্তাপ যে একটি পরিস্থিতি, ধস্তাধস্তি, মারপিট, কি পুরো বিষয়টা হয়েছিল, আমার সাথে জয়ন্ত আছে। জয়ন্ত, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। আজকে আসানসোলের যে পুরো বিষয়টা আছে তোমাকে একটু বলবো, তুমি পুরো বিষয়টা স্পষ্ট করো আমাদের সামনে। তোমার সকালে জানিয়ে রেখেছি আসানসোলে আজকে লাস্ট ডেট ছিল ফর্ম নম্বর 7 জমা দেওয়ার কথা। সেই মতো আসানসোলে এসডিও দপ্তরে সেই ডিপার্টমেন্টে করা হয়েছিল। বিজেপির কর্মীরা কারো গাড়ি করে 20 থেকে 22,000 ফর্ম নিয়ে দেখতে গেলে দেখা যায় যে ফর্মগুলো সব প্রিন্ট আউট করা আছে। তখনই বাধা সৃষ্টি হয়, বাধা সৃষ্টি করে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ব্যাপক জ্বালা সৃষ্টি হয়ে যায়। দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি সৃষ্টি হয়। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী আসেন, এই পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঠিকমতো পারেনি, পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেখান থেকে বিজেপি কর্মীরা এসে আসানসোল দক্ষিণ থানা দক্ষিণ সিটি যে আসবে, যে পুলিশ বাহিনী রয়েছে, সেই পুলিশ বাহিনীর সামনে এসে অবস্থান বিক্ষোভ করে। কিন্তু যেহেতু মূলত দাবি ছিল বিজেপি 2 জন কর্মীকে পুলিশ আটক করেছে, এবং বিজেপির যে গাড়িতে ছিল, ভারতীয় জনতা পার্টির যে গাড়িতে 4 চাকাতে ছিল, তাকে পুলিশ হেফাজতে নিচ্ছে। তাদেরকে যাতে ছেড়ে দেয় তার জন্য সেই দাবিতে অবস্থান বিক্ষোভ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিল। পরবর্তী ওখান থেকে বিক্ষোভ চলে এসে আসানসোল ভগৎ সিং মোড় মেন জিটি রোডকে অবস্থান বিক্ষোভ করে বিজেপি জেলা কর্মীরা, সঙ্গে কর্মীরা পার রয়েছেন, রাজ্য নেতা কৃষ্ণেন্দ্র মুখার্জি রয়েছেন, সহ বিভিন্ন নেতারা রয়েছেন। রাস্তা মোড়, আমাদের যে বড় ভগৎ সিং মোড়, চারিদিককে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ যখন রাস্তা অবরোধ তুলতে যায় তখন ব্যাপক আমরা পুলিশের সঙ্গে হাতাহাতি আসানসোলে হিয়ারিং কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি ও তৃণমূলের মধ্যে যে ব্যাপক বচসা ও হাতাহাতি, সেটা তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক্সপ্রেস নিউজের একদম এক্সপ্রেস অনলাইনের এসে পর্দায়। কিন্তু আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসক অফিসে হিয়ারিং কেন্দ্রের এই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক একটি চাঞ্চল্য ছড়িয়েছে, কি বলবে বিষয়? একদম আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহকুমা শাসকের যে দপ্তর আছে সেখানে হিয়ারিং সেন্টার করা হয়েছিল। যেহেতু ফর্ম 7 আছে, ফর্ম 7 জমার ডেট আজকে লাস্ট ডেট ছিল, সেই মতো বিজেপি কর্মীরা 4 টাকা করে ফর্ম 7 নিয়ে যায়। কিন্তু সেই ফর্ম 7 গুলো প্রায় 20 থেকে 22,000 ফর্ম ছিল, সেটা এমন তৃণমূল কর্মীরা দেখেছে। ফর্ম করে কিনে নিয়ে তাদের কাছ থেকে চলে দিচ্ছে। তৃণমূল কর্মীদের বক্তব্য, তৃণমূল নেতৃত্ব যেটা বক্তব্য, ফর্মগুলো প্রত্যেকটা প্রিন্ট আউট আছে, বেছে নামকরণ করে আসানসোল উত্তর এবং দক্ষিণ থেকে ভোটারদের নাম থেকে তালিকা থেকে সরানোর জন্য চক্রান্ত করছে বিজেপি। তার জন্য এই ফর্মগুলো সব জালিয়াতি ফর্ম আছে, সেগুলো কেড়ে পরে একদম সামনে
জ্বলিয়ে দেয়। জ্বলিয়ে দেওয়ার জয়ন্ত পরে বিজেপি জয়ন্ত একটা নীল রঙের কিন্তু একটা দেখতে পারলাম যে এটা স্পষ্ট সে নীল রঙের কিন্তু একটা প্যাক আমরা দেখতে পাচ্ছি, সেই প্যাকেটের ওপর নাম লেখা আছে। তারা বলছে কিসের এই প্যাকেট, কিসের এই এটাই ফর্মের প্যাকেট, ফর্ম নম্বর 7 যে আছে, প্রত্যেকটা ফর্ম নম্বর 7 ফর্ম করে করে প্যাকেটিং করে করে বিজেপি কর্মীরা গাড়ি করে নিয়ে এসেছিল, ঠিক লুকিয়ে যেন এসডিও কাছে জমা পড়বে, মানে ইউরোর কাছে জমা দেবে। কিন্তু সেটা জমা দেওয়ার আগেই তৃণমূল কর্মীরা বিক্ষোভ শুরু করে দেয়, ঝামেলা সৃষ্টি করে দেয়। তাদের ফর্ম গুলো কেড়ে নিয়ে দেওয়া হয়, কেড়ে নিয়ে রাস্তার মধ্যে সেটা নামিয়ে জ্বলিয়ে দেওয়া হয়। একদমই জয়ন্ত বের করে দেওয়া হয়। তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তারই ফলে দুজনকে বিজেপি কর্মীকে আটক করে থানায় রেখেছে বলেই আজকে ভগৎ সিং রাস্তা অবরোধ করে বসেছে জেলা বিজেপি নেতৃত্ব। জয়ন্ত, এই যে নীল রঙের ফাইলটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চিত্রে, আমরা সেই উত্তেজনা কিন্তু শুনতে পাচ্ছি। এই নীল রঙের ফাইলের মধ্যেই কি সেই 7 নম্বর ফর্ম অর্থাৎ ফর্ম 7 আছে? আছে, একদম 100 নীল রঙের ফর্ম না, নীল সবুজ হলুদ অনেক রকমের ফর্ম ফাইল ছিল, মোটামুটি সব রকম 20-25টা ফাইল ছিল, মোট 20 থেকে 25,000 ফর্ম ছিল আমরা জানতে পারছি। যে ফর্মের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফর্ম কিন্তু আমরা প্রতিদিন দেখেছি, ফর্মগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রিন্ট আউট করা, মানে ভোটারদের নাম রয়েছে সেটা আমাকে হাতে লেখা নয়, সেখানে প্রিন্টিং করা রয়েছে। আর তারা কি নিজেরা প্রিন্টিং করে যাচাই করে স্কুটি করে উত্তর বিধানসভা বা দক্ষিণ বিধানসভা ভোটারদের নাম থেকে তালিকা থেকে সরানোর জন্য চক্রান্ত করছে, এমনটা কিন্তু অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। তার জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু ওদেরকে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরে একদমই জয়ন্ত পাশাপাশি অগ্নিমিত্রা পাল কিন্তু রাস্তায় বিক্ষোভ অর্থাৎ রাস্তা অবরোধ করে কিন্তু তারা বসেছিলেন। তাদের তাদের যাদের যেই দলের লোকেরা আছে সেই দলের লোকেদের নিয়ে কিন্তু তারা ছিল, সেই বিষয়ে তুমি কি বলবে? একদম যে ওই সকালে যে এসডিও অফিসে ঘটনার পরে যখন পুলিশ আসলে দক্ষিণ পিপি মানে দক্ষিণ ফাঁড়ির পুলিশ 2জন বিজেপি কর্মীকে ওখান থেকে আটক করে নিয়ে যায়, আটক করে তাদের থানায় রেখেছে, সঙ্গে কালো যে গাড়িটা করে এসেছিল ফর্মগুলো জমা দিতে, সেই কালো গাড়িটাকেও রেখেছে। তারপরে রাখার পরে বিজেপি কর্মীরা রাস্তায় এসে রাস্তা অবরোধ করে তাদেরকে যদি না ছাড়া হয় তাহলে কিন্তু এই বিক্ষোভ লাগাতার চলবে, এমনটা জানাচ্ছেন। ধন্যবাদ জয়ন্ত, একদম ধন্যবাদ। পাশাপাশি আমরা দেখছিলাম যে কিভাবে পথ অবরোধ কিন্তু করে কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি বলেছিলেন, পাশাপাশি একটি অগ্নিমিত্রা পালের একটি বাইট পাওয়া গেছে। সেই অগ্নিমিত্রা পালের বাইটটা একবার প্রথমে শুনে নেবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। আজকে সকাল 10:30টার সময় এসডিও অফিসে আমার কর্মীরা গেছে ফর্ম জমা দিতে। তাদেরকে মারধর করে, শ্লীলতাহানি করে, মহিলাদের শ্লীলতাহানি করে, একজনের মাথা ফাটিয়ে দিয়ে ফর্মগুলোকে নিয়ে ছিঁড়ে তার ভিডিও আমাদের কাছে আছে, জ্বালিয়ে দিয়েছে পুলিশের সামনে। পুলিশ তো ক্যাডার, আমরা জানি পুলিশ তো পুলিশ নেই, পুলিশ তো টিএমসির ক্যাডার। ইসি বলেছে আজকে একটা মানুষ যত খুশি ফর্ম 7 জমা দিতে পারবে। আজকে তাদেরকে যারা মার খেলো তাদেরকে ডিটেন করে রেখেছে পুলিশ, আর যারা মারলো, যারা ফর্ম ছিঁড়ে দিল তাদেরকে ধরলো না। কিন্তু আমরা রেগুলার দেখছি। আমরা চাই আমাদের দুটো কার্যকর্তা যাকে ডিটেন করে রাখা হয়েছে তাকে ছাড়া হোক, আর আমার যে গাড়িটাকে আটকে রাখা হয়েছে সেই গাড়িটাকে ছাড়া হোক। যতক্ষণ না ছাড়বে, এই অসভ্যতামি আমরা জানি না, আসলে আমরা শিখিনি, কিন্তু টিএমসি এত অসভ্য দল না, আমাদের ওই অসভ্যতামি করতে হচ্ছে। ক্ষমা চেয়ে নিচ্ছি সাধারণ মানুষের কাছে, এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে না, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এই লড়াইতে সাধারণ মানুষকেও অংশগ্রহণ করতে হবে। একদম সরাসরি দেখলাম সে চিত্র, অগ্নিমিত্রা পাল কি বললেন আপনারা শুনলেন, কিন্তু পাশাপাশি তাদের কর্মী সমর্থকেরাও ছিলেন, তাদের সাথে কিন্তু একসাথে বসে কিন্তু রাস্তা অবরোধ করে অর্থাৎ রাস্তা আটকে কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু দেখলাম বসেছিলেন। পাশাপাশি হিয়ারিং কেন্দ্রে কিন্তু উত্তেজনা, বিজেপি ও তৃণমূল এর মধ্যে ব্যাপক একটি বচসা ও হাতাহাতি। আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসক অফিসে হিয়ারিং কেন্দ্রে এই ঘটনা সেই সময়ের কিন্তু ঘটনা। তৃণমূলের অভিযোগ একটি কালো গাড়ি করে প্রচুর পরিমাণের কিন্তু ফর্ম সেখানে দেখা গিয়েছে, এরকমই কিন্তু অভিযোগ আমরা শুনতে পারলাম। তৃণমূলের অভিযোগ একটি কালো গাড়ি করে প্রচুর পরিমাণের ফর্ম 7 বিজেপির নেতৃত্বরা কিন্তু নিয়ে এসেছিলেন। বিষয়টি জানানোর পর তৃণমূলের নেতৃত্বরা গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ দেখায়, এরকমই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একদম সেই ফর্ম, একদম নীল রঙের কিন্তু ফাইল আমরা দেখতে পাচ্ছি,
এমনকি গাড়ির সামনে কিন্তু কাঁচ ও বনেট কিন্তু অবশ্যই সেখানে একটি ভাঙচুরের যে ছোট্ট স্ক্র্যাচ আমরা সেটাও দেখতে পাচ্ছি। পাশাপাশি যে কাজ ও ভাঙচুর করা হয়েছে, এরপর কিন্তু তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বিজেপির নেতৃত্বের বচসা হয়, সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা, একদম হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই ঘটনায় কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দক্ষিণ থানার পুলিশ কিন্তু পৌঁছে যান সেখানে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটি পরিকল্পনা বা চেষ্টা আমরা দেখতে পাই, সেটা স্পষ্ট ছিল। কিন্তু সেই চিত্র একবার দেখাতে বলবো যে সেখানে কিন্তু রাস্তায় নেমে কিভাবে পথ অবরোধ করছিলেন অগ্নিমিত্রা পাল এবং তার কর্মী সমর্থকেরা, একদম সেই চিত্র আমরা দেখছেন। আমি বলবো সাউন্ড দিয়ে, সাউন্ড। আমাদের কার্যকর্তাকে এখনই ছাড়তে হবে, ছাড়তে হবে। পুলিশ প্রশাসন হয়, এই আসানসোল কমিশনারেট হয়। এই লুঙ্গি বাহিনী ইশারাতে কাজ আমরা মানছি না, মানবো না। এই লুঙ্গি বাহিনী ইশারাতে কাজ আমরা মানছি না, মানবো না। এই সিপি সাহেব হয়, এই ডিসি সাহেব ডিসি সাহেব হয়। প্রশাসন জবাব দাও, আমাদের কার্যকর্তাকে এখনই ছাড়তে হবে, পুলিশ প্রশাসন হয়, এই আসানসোল কমিশনারেট হয়। এই লুঙ্গি বাহিনী ইশারাতে কাজ আমরা মানছি না, মানবো না। এই লুঙ্গি বাহিনী ইশারাতে একদম সে চিত্রই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একদম তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন, তারা রাস্তায় লুটিয়ে পড়েছেন, সেই চিত্রই আমরা দেখতে পেলাম। চন্দ্রিমা, কি বলবে তুমি এই বিষয়ে? দেখো, প্রতিবেদনে কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা ধস্তাধস্তি, হাতাহাতি, একদম লড়াই চলছে দুই কর্মী সমর্থকদের মধ্যে। ঠিক আছে, বলতে গেলে ফর্ম 7 একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম, সেই জিনিসটাকে নিয়ে এত বড় একটা ইস্যু তৈরি করে সেটা নিয়ে তো ধস্তাধস্তি লড়াইয়ের কোনো ব্যাপার তো এখানে নেই। একদমই। যদি কোনো কনফিউশন হয়ে থাকে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে এখানে, সেই অসুবিধাটাকে শান্তভাবে থেকে মিটিয়ে নিলেই হয়ে যায়। একদম। কিন্তু এখানে রীতিমতো জেলায় জেলায় প্রত্যেকটা জায়গাতে এরকম ধস্তাধস্তি, হাতাহাতি, মানে বলার নেই কিছু। একদম, তুমি তো বললে আসানসোলের চিত্র তুমি দেখলে এবং তুমি সেই বিষয়ে কথা বলছিলে। পাশাপাশি আমি পরবর্তী জেলার দিকে যাব যেখানে আমরা ছিলাম, নবদ্বীপ। নবদ্বীপে কি হয়েছিল? নবদ্বীপ বিডিও অফিসে কিন্তু সিপিএম এর কর্মীরা অর্থাৎ ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে কিন্তু তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদম পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি, বচসা সেখানে দেখা যায়। একদম বচসা ও সাময়িক পথ অবরোধ কিন্তু সেই ঘটনার কিন্তু কেন্দ্র করে কিছু সময়ের জন্য কিন্তু অচল হয়ে পড়ে এলাকা। যান চলাচল অবশ্যই স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় রাজনৈতিক উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়ে। কি হয়েছিল নবদ্বীপে, একদম সরাসরি প্রথমে সেই প্রতিবেদন দেখব, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন। নবদ্বীপ বিডিও অফিসে সিপিএম এর ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে সোমবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা ও সাময়িক পথ অবরোধের ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে এলাকার যান চলাচল। নবদ্বীপ পূর্ব এরিয়া সিপিএম কমিটির ডাকে এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। সিপিএম সূত্রে জানা গেছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বিডিও অফিসের কাছে ডেপুটেশন জমা দিতে অফিসে প্রবেশ করেন। সেই সময় দলের বহু সমর্থক দলীয় পতাকা নিয়ে একসঙ্গে বিডিও অফিস চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। পুলিশ গেট বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে সমর্থকেরা গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সিপিএম নেতা সুদীপ দেবনাথ বাইরে এসে সমর্থকদের বোঝান এবং তাদের বিডিও অফিসের বাইরে নিয়ে যান। কিন্তু অফিসের বাইরে বেরোনোর পরও বিক্ষোভ প্রশমিত হয়নি। উত্তেজিত সিপিএম সমর্থকেরা বিডিও অফিসের সামনে ব্যস্ত রাস্তায় বসে পড়ে পথ অবরোধ শুরু করেন। এনআরসিতে মানুষকে এত বিভ্রান্ত করে মানুষ দিশেহারা। তাদের নাম আছে 2000 সালে, আবার তাদের নামে নোটিশ আছে। তাহলে মানুষ ধৈর্য হারা হয়ে যাচ্ছে না, দিন আনে দিন করতে পারছে না, মানুষ মানে দিশেহারা হয়ে যাচ্ছে। অবরোধ তুলতে
পুলিশ অনুরোধ জানালে ফের পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পরে সিপিএম নেতৃত্ব হস্তক্ষেপ করে সমর্থকদের শান্ত হতে বলেন। কিছুক্ষণ স্লোগান চলার পর অবশেষে সমর্থকেরা রাস্তা ছেড়ে বিক্ষোভ মঞ্চে ফিরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নবদ্বীপ বিডিও অফিসে কিন্তু সিপিএম এর ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে আজ দুপুরে অর্থাৎ সোমবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা ও সাময়িক পথ অবরোধের কারণে কিন্তু ঘটনা একদম কেন্দ্রবিন্দুতে থাকে। সাময়িকভাবে কিন্তু নবদ্বীপ পূর্ব এরিয়ায় সিপিএম কমিটির ডাকে এই দিন বিডিও অফিসের সামনে কিন্তু বিক্ষোভ দেখা দেয় বা বিডিও বিক্ষোভ বা ডেপুটেশন কর্মসূচি আয়োজিত করা হয়। পাশাপাশি সিপিএম সূত্রে জানা গিয়েছে যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বিডিও অফিসের কাছে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন, সেখানে প্রবেশ করেছিলেন। সেই সময় দলের বহু সমর্থক দলীয় পতাকা নিয়ে কিন্তু একসাথে বিডিও অফিস চত্বরে ঢোকার চেষ্টা করেছিল। পুলিশের সঙ্গে কিন্তু তাদের বচসা শুরু হয়ে গেছিল ইতিমধ্যে। আমরা দেখলাম নবদ্বীপে কিন্তু এরকমই একটি চিত্র দেখতে পারলাম। পাশাপাশি আমরা অবশ্যই যাব, পাশাপাশি আমরা দেখলাম নবদ্বীপের ঘটনা আমরা দেখলাম, পাশাপাশি আমরা যাব এখন চোখ রাখবো হুগলির দিকে। একই বিষয়, সেখানে কি হয়েছিল সকালবেলায় কিন্তু একটি অন্যরকম অর্থাৎ মর্মান্তিক ঘটনা আমরা যেখানে দেখতে পারলাম, আর যেখানে সারা রাজ্য এসআইআর নিয়ে একদম উত্তাল। হুগলিতে কি ঘটনা ঘটেছে আজকে সকালবেলায়? হুগলির ব্যান্ডেল ভিউ পার্ক সংলগ্ন জিটি রোডে ঘটলো একটি ঘটনা, একদম মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে। এই দুর্ঘটনায় কিন্তু প্রাণ হারালেন ব্যান্ডেলের একজন কৈলাসনগরের বাসিন্দা, তার নাম সৈকত মুখার্জি। কি হয়েছিল একবার সরাসরি প্রতিবেদন দেখব, তারপরে বিস্তারিত আলোচনা আসছি। সকালবেলায় হুগলির ব্যান্ডেল ভিউ পার্ক সংলগ্ন জিটি রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যান্ডেল কৈলাসনগরের বাসিন্দা সৈকত মুখার্জি, বয়স 30। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে ব্যান্ডেল মোড় থেকে মগরার দিকে যাওয়ার সময় আচমকাই একটি লরির পেছনে পড়ে যায় সৈকত। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী তিনি স্থানীয় একটি দোকানে কাজে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় মগরার দিকে চলমান একটি লরির পেছনে পড়ে গিয়ে স্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখান থেকে একটা লরি ওইদিকে দাঁড়িয়েছিল, আর একটা লরি যাচ্ছিল, এই যে ড্রাইভার নিয়ে যাচ্ছিল, ওই লরিটা যাচ্ছিল, ও আবার পড়ে গেছে কি হয়েছে সে জানি না। ওই গাড়িটা পার করেছে, তারপরে দেখছি ওই লোকটা একবার উঠলো, তারপরে ফির পড়লো, পড়েই থাকে, ফির উঠতে পারলো না। দেখলেন কি বুকের উপর দিয়ে চলে গেছে লরিটা? হ্যাঁ, বুকের উপর। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘাতক লরি এবং চালককে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, হুগলি। দেখলাম সে প্রতিবেদন, একদম মর্মান্তিক ঘটনা। সকালবেলায় হুগলির ব্যান্ডেল ভিউ পার্ক সংলগ্ন জিটি রোডের ঘটনা, একদম সেই ঘটনায় দেখলাম এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যান্ডেল কৈলাসনগরের বাসিন্দা সৈকত মুখার্জি, যার বয়স 30। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে সোমবার সকালে ব্যান্ডেল মোড় থেকে কিন্তু মগরার দিকে যাওয়ার সময় এরকম আচমকাই এই ঘটনা ঘটে, অর্থাৎ লরির পেছনে পড়ে যায় সৈকত। প্রত্যক্ষদের বলছে, অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের যেই বক্তব্য আমরা শুনেছি তারা বলছেন কিন্তু তিনি স্থানীয় একটি দোকানে কাজে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পাশে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু হঠাৎ করেই মগরার দিকে চলময়, অর্থাৎ যেই দিকে যাচ্ছিলেন একটি লরি, তার পিছনে পড়ে গিয়েছিলেন, একদম পদপিষ্ট হয়ে গিয়েছিলেন তিনি। ঘটনাস্থলে কিন্তু তার মৃত্যু হয়। এরকমই একটি ঘটনা দেখতে পারলাম। এই মর্মান্তিক দুর্ঘটনায় খবর ছড়িয়ে পড়েছে, একদম রীতিমতো গোটা এলাকা কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়ে পড়েছে। আমাদের সাথে প্রতিনিধি হয়তো আছে, আমরা কথা বলার চেষ্টা করব। অমিত আমাদেরকে একদম সরাসরি খবর পাঠিয়েছে যে সেই দেহ কিন্তু এখন অবধি ময়নাতদন্তে অবশ্যই পাঠানো হয়েছে। চুঁচুড়া ইমামবাড়া সদস্য হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘাতক লরি এবং চালককে কিন্তু এখন অবধি আটক করেছে, মানে অর্থাৎ আটক করা হয়েছে, পুলিশ তাদেরকে আটক করেছে। কি বলবে এই মর্মান্তিক ঘটনা? একদম সাত সকালে কিন্তু এরকম একটি ঘটনা। অবশ্যই এই ঘটনার ফলে কিন্তু একটি শোকাহত তাদের পরিবার, কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চন্দ্রিমা, খুবই মর্মান্তিক ঘটনা আমরা সবাই দেখতে পেলাম। আমার বক্তব্য এখানে একটাই যে
ট্রাফিক পুলিশ প্রশাসন এখানে কি করছে? মানে সমস্ত জায়গাতেই তুমি দেখতে পেলে প্রতিবেদনের মধ্যেই রয়েছে যে কিরকম পরিমাণে সেখানে যান চলাচল হচ্ছে। সেখানে ট্রাফিক পুলিশ কি করছিল? আজকে যদি সেখানে ট্রাফিক পুলিশ থাকতো, ঠিক আছে, যদি যানবাহন চলাচল ওই জায়গাটাকে যদি ট্রাফিক পুলিশ ঠিকঠাক ভাবে দেখতো, তাহলে হয়তো এই দৃশ্যটা হতো না। অর্থাৎ তুমি বলতে চাইছো একটি লরির সাথে যখন সংঘর্ষ হলো, তুমি তো ওখানে দেখলে যান চলাচল কি রকম ভাবে ছিল। সেইখানে চিত্রতে এটাও দেখা গিয়েছে যে ঘটনাটি ঘটার পর পুলিশ প্রশাসন সমস্ত কিছু এসেছে, তাই তো? অর্থাৎ ট্রাফিক পুলিশের গাফিলতির কারণে সেই যে গতিবেগ তারা কিন্তু স্পষ্টভাবে আটকাতে পারেনি, যার কারণে একটি এরকম মর্মান্তিক ঘটনা ঘটলো এবং সৈকতের মৃত্যু হলো। এটা তুমি বলতে চাইছো সুধীমা? একদমই তাই, কারণ কি সেইখানে যান চলাচল যথেষ্টভাবে ছিল। সেইখানে যদি ট্রাফিক পুলিশ থাকতো, ট্রাফিক পুলিশ যানবাহন চলাচলগুলিকে ঠিকভাবে দেখতো, হয়তো আজকে এই ঘটনাটি ঘটতো না। সব মানুষ কি অপেক্ষা করে থাকবে যে কখন ট্রাফিক পুলিশ আসবে তারপরে ঘটনা ঘটবে না? ঘটনা যে কোনো সময় হতে পারে। সেইখানে ট্রাফিক পুলিশ তো ছিল না, প্রতিবেদন তো তাই দেখাচ্ছে। আমাদের নজর থাকবে, এই প্রতিবেদনের দিকে নজর থাকবে। তবে পাশাপাশি যাব দক্ষিণ 24 পরগনায় কি ঘটেছে আজকে। দক্ষিণ 24 পরগনায় কিন্তু ফের এসআইআর নিয়ে কিন্তু একটি বিভ্রাট তৈরি হয়েছে দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে এসআইআর এর নামে কিন্তু হয়রানি প্রতিবাদে কিন্তু স্থানীয়রা রাস্তা অবরোধ করেছেন, এরকমই চিত্র দেখা গিয়েছে। বিক্ষোভকারীরা বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করছেন। পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। অর্থাৎ এতটাই কিন্তু পরিস্থিতি সেখানে উত্তাল হয়ে গেছিল, তারা সেই লোকেরা বা সেই পরিস্থিতি সেখানে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ সামাল দেওয়ার জন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। কি হয়েছিল সরাসরি দেখবো প্রতিবেদন, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। দক্ষিণ 24 পরগনার বাসন্তী অঞ্চলে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছে। ভাঙ্গনখালী এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, এসআইআর এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে বাসন্তীতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং বিক্ষোভকারীরা স্থানীয় রাস্তা অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, এসআইআর এর কার্যক্রমের নামে অনেকেই অনাকাঙ্ক্ষিতভাবে দোষরূপের শিকার হচ্ছেন। তারা মনে করছেন এই পরিস্থিতির জন্য রাজনৈতিক দল বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করা যায়। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাতে গেলে প্রশাসনের নজর কেড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। পুলিশ জানিয়েছে তাদের মূল লক্ষ্য শান্তি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। বাসিন্দারা এই ধরনের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি তুলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। স্থানীয়রা মনে করছেন এসআইআর এর নামে সাধারণ মানুষের ওপর যে অনিয়ম হচ্ছে তা দ্রুত সমাধান করা প্রয়োজন। এই ঘটনার মাধ্যমে একদিকে যেমন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, অন্যদিকে জনমনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিও জোরদার হয়েছে। বাসন্তীর পরিস্থিতি এখনো নজরদারির মধ্যে রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দক্ষিণ 24 পরগনার বাসন্তী অঞ্চলে সকাল থেকে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অর্থাৎ ভাঙ্গনখালী এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছে এসআইআর এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে বাসন্তীতে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং সেই বিক্ষোভের চিত্র আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে বিক্ষোভকারীরা স্থানীয় রাস্তা অবরোধ করেছে, সেই চিত্র আমরা দেখলাম। স্থানীয়দের অভিযোগ, স্বাভাবিকভাবে এসআইআর কার্যক্রমের নামে অনেকেই সেখানে কিন্তু দোষারোপের শিকার হয়েছে। তারা মনে করেছেন যে এই পরিস্থিতির জন্যই কিন্তু রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করা যায়। বিক্ষোভকারীরা অশান্তিপূর্ণভাবে কিন্তু তাদের প্রতিবাদ জানাতে গেলে প্রশাসনের নজর কাড়া অর্থাৎ পরিস্থিতি কিন্তু সেখানে উত্তাপিত হয় অর্থাৎ বা উত্তপ্ত হয়ে ওঠে সেই জায়গায়। কি বলবে চন্দ্রিমা তুমি এই বিষয়ে? যেইভাবে জনতা উত্তপ্ত, যেইভাবে দিনের পর দিন এই এসআইআর কে ঘিরে সমস্ত কিছু ঝুট ঝামেলা, হাতাহাতি ধস্তাধস্তি হচ্ছে, এই পথ অবরোধ হচ্ছে, মারামারি হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশ শেষ হয়ে যাবে কয়েকদিন পরে। একদম। কিন্তু পাশাপাশি তো আমরা দেখলাম যে দক্ষিণ 24 প্রশাসনকে গুরুতরভাবে কোনো পদক্ষেপ নেওয়া উচিত এই সময়। না হলে যেভাবে পথ অবরোধ চলছে, প্রতিবেদনে দেখতে পেলে সঞ্জীব তুমি যে টায়ার জ্বালিয়ে দিচ্ছে। কালকে গিয়ে তুমি বলতে পারো যে কালকে গিয়ে
অন্য বড় কোনো দুর্ঘটনা ঘটবে না এখানে? একদমই, তুমি সঠিক কথা বলছো। আমি ঘটতেই সমর্থন পারে। জানাই তোমাকে, কিন্তু পাশাপাশি ঘটনাস্থলে কিন্তু পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, বা পুলিশ জানিয়েছে তাদের মূল লক্ষ্য শান্তি ও জনসাধারণের নিরাপত্তা নিয়ে কিন্তু তারা অবশ্যই খুব নিশ্চিত করছে। বাসিন্দারা অবশ্য এই ধরনের হয়রানি বন্ধের জন্য কিন্তু প্রশাসনের কাছে দাবি তুলেছেন যেমনটা তুমি বললে, এবং আশ্বাস দিয়েছেন যে তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ স্থানীয়রা মনে করেন যে এসআইআর এর নামে সাধারণ মানুষের ওপর কিন্তু যে অনিয়ম হচ্ছে তা কিন্তু দ্রুত সমাধান করা প্রয়োজন। এই ঘটনার মাধ্যমে কিন্তু একদিকে যেমন রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বা তৈরি হচ্ছে, অন্যদিকে কিন্তু অর্থাৎ নিরাপত্তা বা ন্যায় বিচারের দাবিও কিন্তু জোরদার হয়েছে বাসিন্দাদের, অর্থাৎ পরিস্থিতি এখনো নজরদারির মধ্যে কিন্তু রয়েছে। চন্দ্রিমা, প্রশাসন যতক্ষণ না কোনো ভালো মতো পদক্ষেপ নিচ্ছে এইভাবে চলতে পারে না, আমার তাই মনে হয়। কারণ এসআইআর শুনানি নিয়ে আজ তুমি শুধু যে এই জেলায় দেখছো বা এই শহরে বা এই এখানে দেখছো এরকম তো নয়। বিগত অনেক দিন থেকে এসআইআর শুনানি নিয়ে তুমুল ঝামেলা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। আজকে টায়ার জ্বালিয়ে দিচ্ছে, কালকে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, আজকে ধস্তাধস্তি হচ্ছে, কালকে হাতাহাতি হচ্ছে। এইভাবে তো দেশ শেষ হয়ে যাবে না? একদম। তুমি দেখো না, শুধু যে দক্ষিণ 24 পরগনা এরকমটা হয়েছে এরকমটা কিন্তু নয়, বিভিন্ন জেলাতেই হচ্ছে। আমরা রাজ্যের প্রথম থেকে যেখানে দেখলাম, প্রথমে আমরা দেখলাম আসানসোলে কিরকম কি পরিস্থিতি হয়েছিল, আমরা নবদ্বীপে দেখলাম, আমরা দক্ষিণ 24 পরগনায় দেখছি, পরবর্তী জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি একই বিষয়। কিন্তু এসআইআর এর এই 7 নম্বর ফর্ম নিয়ে কিন্তু অবশ্যই যে একটি বিভ্রাট তৈরি হয়েছে সাধারণভাবে, পাশাপাশি যে বিএলওরা আছে তাদের কিন্তু মানসিক অবস্থার যে হয়রানি হচ্ছে, তারা কিন্তু সের জন্যই কিন্তু অনেক জায়গায় দেখলাম যে ইস্তফা দেওয়া হয়েছে, একদম গণ ইস্তফা যেটাকে বলে। অর্থাৎ একসঙ্গে অনেকে একত্রিত হয়ে কিন্তু এরকম একটি দেখলাম পরিস্থিতি হয়েছে। চন্দ্রিমা, যে ভুল বোঝাবুঝিটা চলছে, যে ভুল বোঝাবুঝিটা যেটা চলছে সেটা যদি মানুষজন বুঝে, চারিদিকের দুই পক্ষ বুঝে শান্তভাবে যদি মেটানোর চেষ্টা করে, আমার মতে বক্তব্য যে এটা মিটে যেতে পারে। এত তো ঝুট ঝামেলা করে কিছু হবে না, আর প্রশাসনেরও কিছু একটা পদক্ষেপ নেওয়া দরকার। যতক্ষণে ঝুট ঝামেলা চলছে তারপরে পুলিশ বাহিনীকে মোতায়েন করা হচ্ছে, পুলিশ বাহিনীকে বেশি পরিমাণে তার আগে মোতায়েন করা হোক। একদমই সেরকমই দক্ষিণ 24 পরগনায় কিন্তু সেরকমই ছিল দেখতে পারলাম। একদম আমি বলবো পিসের পার্সনকে বলবো, অনুরোধ করবো যে দক্ষিণ 24 পরগনার যে ছবিটা ছিল, যে বাসন্তী অঞ্চলে কিন্তু সকাল থেকে একটি উত্তাল বিজড়িত হয়েছে। সেখানে কিন্তু বাগনখালী এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তুলে কিন্তু সেখানে এসআইআর নামে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু অথচ হয়রানি করা হচ্ছে। একদম পরিষ্কার সেই ঘটনা আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি অভিযোগকে কেন্দ্র করে বাসন্তীতে বিক্ষোভ পরিদর্শন করা হয়েছে এবং বিক্ষোভকারীরা স্থানীয় যে রাস্তা আছে সেটাকে কিন্তু ইতিমধ্যেই অবরোধ করে ফেলেছিলেন। স্থানীয়দের অভিযোগ এসআইআর কার্যক্রমের নামে অনেকেই আকাঙ্ক্ষিত অর্থাৎ দোষারোপের শিকার হচ্ছেন, এরকমই চিত্র দেখতে পারলাম। আমাদের অবশ্যই এই অনুষ্ঠানের এই বিশেষ এসআইআর নিয়ে তো অবশ্যই পুরো উত্তাল রাজ্য রাজনীতি হয়েই আছে, আমরা চোখ থাকবে আমাদের। চন্দ্রিমা, কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সময় খুবই শেষ, অর্থাৎ এক্সপ্রেস অনলাইন শেষ করার সময় চলে এসেছে। আমি দর্শক বন্ধুদের বলবো আপনারা অবশ্যই চোখ রাখুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস অনলাইন, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।